দেখে দেখে বলবেন না কিন্তু, খাতায় যদি লিখে থাকেন। না। চোরামি করা যাবে না। সেটাই। আমরা না দেখলেও কেউ একজন দেখতেছে। নমিনেটিভ, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাম, প্লুরাল। এটা হচ্ছে দেয়ার, ডি, ডাস, ডি। তারপর হচ্ছে অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ হচ্ছে ড্যান, ডি, ডাস, ডি। তারপর হচ্ছে ডাটিভ, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাল, প্লুরাল। মাস্কুলিন হচ্ছে ড্যাম, মাস্কুলিন, আর নয়ট্রাম হচ্ছে ড্যাম। তারপর ফেমিনিন হচ্ছে দেয়ার, প্লুরাল হচ্ছে ড্যান। হ্যাঁ, আর নাউনের শেষে একটা এন। নাউনের শেষে এন। হ্যাঁ, এবার উল্টা শুরু করবেন হচ্ছে শিবলি ভাই, আপনি ডাটিভ থেকে শুরু করবেন। আমি হচ্ছে বলতেছি আমারটা হচ্ছে কি বলে ফেমিনিনটা হচ্ছে মাঝখানে থাকবে আর কি টেবিলের। ডেম, ডেয়ার, ডেম, ডেন প্লাস এন। হচ্ছে ডেন, ডি, ডাস, ডি। আর পরে হচ্ছে গিয়া ডেয়ার, ডি, ডাস, ডি। ভেরি গুড। এই টেবিলটা সবসময় মাথায় নিয়ে চলতে হবে। এই টেবিলটাই আপনাদেরকে শুরুতে, আমি বলি এই ভাষাটাকে B1 পর্যন্ত নিতে মিনিমাম 9 থেকে 1 বছর সময় লাগে। ঠিক আছে, এই পুরোটা সময় এই টেবিলটাকে মাথায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি এর থেকেও কম সময়ে পারবেন, কিন্তু সেটা পরীক্ষায় পাশের জন্য পড়া। দুইটা পাড়ার মধ্যে অনেক রাত আর দিনের তফাৎ। আমি পরীক্ষায় পাশ করছি 2.5 মাসে B1, একদম জিরো নলেজ থেকে, জিরো থেকে শুরু করে B1 পাস করতে আমার 2.5 মাস সময় লাগছে, দিন রাত 24 ঘন্টা পরে আমি শেষ করছি। কিন্তু ওই যে যে আমার B1 পাসের সার্টিফিকেটটা, ওই লেভেলের B1 আমি প্র্যাকটিক্যাল লাইফে তখন প্রেজেন্ট করতে পারতাম না। আমি প্রেজেন্টই করতে পারতাম না, মেইন কথা। অথচ B1 এর স্টুডেন্টের কিন্তু প্রেজেন্ট খুব ভালো করার কথা, কিন্তু আমার কাজ হয়ে গেছে, আমার যেই কাজের জন্য দরকার ছিল সেটা হয়েছে, কিন্তু আমি পারতাম না। তার কারণ কি, আপনারা যে কোনো জিনিস মাস্টারিং করতে হলে, হ্যাঁ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন, এটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না। আপনাকে সময় দিতে হবে। এই এই সময়ের মানে হচ্ছে যে আমার মতো 24 ঘন্টা পরে পাশ করার সময় কথা বলছি না, আমি বলছি অনেকটা দিন আপনাদেরকে পার করতে হবে, রেগুলার বেসিসে চর্চা করতে হবে। আপনি 3 মাসে B1 সার্টিফিকেট ঠিকই পেতে পারেন, কিন্তু আপনার লেভেল কখনোই B1 হবে না। ট্রাস্ট মি, আই গ্যারান্টি দিস। এই বিষয় নিয়ে আমি বহু মানুষের সাথে কথা বলছি। আমার রাশিয়ান কলিগ আছে, ইউক্রেনিয়ান কলিগ আছে, ফ্রেঞ্চ, স্প্যানিশ, বহু দেশের, প্যালেস্টাইন, সিরিয়ান, সকল কলিগ যারা অন্য দেশ থেকে এসে এই দেশে ইন্টিগ্রেটেড হয়েছে, কেউ 20 বছর ধরে আছে, কেউ 10 বছর ধরে আছে, সবাইকে আমি জিজ্ঞাসা করছি এই বিষয়ে। ওরা প্রত্যেকেই একই কথা বলে। হ্যাঁ, তো শুরুতে আমি 2 বছর পরে যখন জব শুরু করি, তখন আমার কলিগ বলতেছিল, আমি বলতেছি যে দেখো আমার না অনেক কিছু, মানে আমি পারি, কিন্তু আমার বলতে গেলে কেন জানি হচ্ছে না। তখন ও আমাকে বলছিল যে ইন নেক্সট 3 or 4 years ইউ উইল ডেফিনেটলি লার্ন ইট, মানে 6 বছর লাগে মোটামুটি। আপনি একদম ফ্লুয়েন্টলি জার্মান পারবেন, ফ্লুয়েন্টলি জার্মান পারবেন, এইটা হইতে গেলে মিনিমাম 5 থেকে 6 বছর সময় লাগে। মানে ওর 5 থেকে 6 বছরে লাগছে, এটা একটু এদিক সেদিক হতে পারে, 3-4 বছরও হতে পারে। তো আমি বলতেছি যেটা, সেটা মাথায় রাখবেন, কখনোই তাড়াহুড়ো করবেন না, কারণ এটা শয়তানের কাজ। আপনি পরীক্ষায় পাশ করে যাবেন A1, ঠিক আছে, খুব খুব অল্প টাইমে পাশ করা সম্ভব, 15 দিনেও সম্ভব A1। হ্যাঁ, কিন্তু এই ভাষাটাকে মন দিয়ে যদি ভালোবেসে শিখতে চান, তাহলে ধৈর্য ধরে শিখবেন দুইজনই, ঠিক আছে, তাড়াহুড়ো করবেন না। আমি যদি যখন বলতেছি যেটা আপনাদের মাথায় থাকবে, তাহলে থাকবে একটা সময়ে যে, কিন্তু এখন মুখস্থ করতে হবে। একটা সময় আর টেবিল টেবিল ধরে ধরে মনে করার মানে প্রয়োজন পড়বে না, এখন পড়বে। এই জন্য টেবিলটা অলওয়েজ মাথার মধ্যে রাখবেন, যেন চোখ বন্ধ করলে আপনার মাথায় আসে বা মনে আসে যে আমি ডাটিভের, আচ্ছা এটা কোথায় ছিল, আচ্ছা এটা শুরুতে ছিল, ডাটিভের শুরুতে ছিল। আচ্ছা ফেমিনিনের ডাটিভের আর্টিকেল কি, ডেয়ার, এটা কোথায় ছিল, এই রোতে ছিল। আপনারা আপনাদের মতো করে ছকটা খাতায় লিখে যেভাবে সুবিধা হয়, যেমন এখানে একরকম আছে, শিবলি ভাই একরকম ভাবে বলছেন, আপু একরকম ভাবে বলছেন, এটা আপনারা যার যার মানে সুবিধা অনুযায়ী এটাকে সেট করে নেবেন, এটা কোনো সমস্যা না, জাস্ট সঠিকটা মনে রাখতে। তো এবার আমরা যাচ্ছি যে আমরা দাটিভের প্লুরালের একটা এন যুক্ত করি, এটার একটা সাব রুলস আছে, ঠিক আছে। নাউনের শেষে তো আমরা এন যুক্ত করব, কিন্তু যদি অলরেডি যেই নাউনটার সাথে আমরা এন যুক্ত করব ওর শেষ এন দিয়েই হয়েছে অথবা এস দিয়েই হয়েছে, এরকম যদি হয়, মানে ওই নাউনটা যদি এন বা এস দিয়ে শেষ হয়, তাহলে আবার কিছু যোগ করতে হবে না, ঠিক আছে।
আচ্ছা, এরকম আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে, 1 নম্বরে আমরা একটা এক্সাম্পল নেই। ডি কিন্ডা জিঙ্গেন, ঠিক আছে, বাচ্চারা গান গাইতেছে, হ্যাঁ, বা গান গায়, এটা কোনো সমস্যা না। এখানে ডি কিন্ডার জিঙ্গেন, এখানে জাস্ট একটা সাবজেক্ট আছে, তার মানে এখানে নমিনেটিভ আছে আর কোনো অবজেক্ট নাই, সো আমাদের এখানে কিছু করারই প্রয়োজন নাই, কারণ চেঞ্জ হবে বেসিক্যালি অ্যাকুজেটিভ আর ডাটিভ, নমিনেটিভের তো কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এটা একটা নমিনেটিভের সেন্টেন্স বা নমিনেটিভ সাবজেক্টের সেন্টেন্স বলতে পারেন, এক্সাম্পল। এখন এই ডি কিন্ডার এইখানে ছিল নমিনেটিভ, এবার এই ডি কিন্ডার এটা কিন্তু প্লুরাল, তাই না? দাস কিন্ড হচ্ছে সিঙ্গুলার, হচ্ছে প্লুরাল। তো এবার হচ্ছে এই শিশুদেরকে যদি আমি অ্যাকুজাটিভে একটা এক্সাম্পলে নেই, তাহলেও কিন্তু আর্টিকেল কি থাকবে বলেন তো দেখি? ডি কিন্ডারের আর্টিকেল ডি থাকবে, কারণ কি অ্যাকুজাটিভের প্লুরাল কি কোনো চেঞ্জ হয়? না, নমিনেটিভের সব না, মতোই থাকে, নমিনেটিভের মতোই থাকে। শুধুমাত্র তাহলে মাস্কুলিন হলে চেঞ্জ হয়। শুধু মাস্কুলিন হলে চেঞ্জ হয়, জাস্ট একটা কথাই মনে রাখতে হবে এইখানে, ঠিক আছে? তো এখন তাহলে আমি এক্সাম্পলটা খেয়াল করি। ইশ জে ডি কিন্ডার আই সি দ্য চিলড্রেন, এখানে ইশ হচ্ছে নমিনেটিভ সাবজেক্ট, তাই না? আর ডি কিন্ডার হচ্ছে অ্যাকুজাটিভ, এখানেও কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এবার চেঞ্জটা হবে কোথায়? যে ডাটিভে যে, ঠিক আছে? এখন এই বাচ্চারা বা শিশুরা যদি ইনডাইরেক্ট অবজেক্ট হয়, তাহলে আমাদের আর্টিকেলটা চেঞ্জ হয়ে কি হবে? ডাটিভ প্লুরাল। ডাটিভ হয়ে যাবে তখন। হ্যাঁ, ডাটিভ প্লুরালের আর্টিকেলটা কি হবে তখন? ডাটিভ প্লুরাল হচ্ছে ওই যে এই ডেন আর হচ্ছে নাউনের সাথে হচ্ছে ইএন যুক্ত দেন, হবে, এন হ্যাঁ, বা ইএন। দেন আর নাউনের শেষে এন। আচ্ছা, এবার কিন্ডার এই শব্দটা কি লাস্টের যেই বর্ণটা ওইটাতে কি এন বা এস আছে? না, না, তাহলে একটা এন আমাদের যুক্ত করতে হবে। যদি এন বা এস থাকতো তাহলে আমরা কি করতাম? কোনো এন যুক্ত করতাম নাকি করতাম না? থাকলে আর করতাম না। থাকলে আর করতাম না, এক্স্যাক্টলি। যদি এন আগের থেকেই থাকে অথবা এস থাকে, তাহলে আমরা ডাটিভ প্লুরালে এক্সট্রা করে যে এনটা যুক্ত করতেছি ওইটা আর করবো না। তো এবার একটা এক্সাম্পল দেখি। ড্যামান গিফট ডেন কিন্ডান দাস বুক, ইংরেজিটা হচ্ছে দ্য ম্যান গিভস দ্য চিলড্রেন দ্য বুক, লোকটি বাচ্চাগুলোকে বই দিচ্ছে। বাংলাটা খেয়াল করেন, লোকটি বাচ্চাগুলোকে বই দিচ্ছে। এবার এই বাক্যে আমাকে বলবেন কোনটা নমিনেটিভ, কোনটা অ্যাকুজাটিভ আর কোনটা ডাটিভ। এর মধ্যে নমিনেটিভ বলবেন হচ্ছে শিবলি ভাই, অ্যাকুজাটিভ বলবেন হচ্ছে রুমা আপু, ডাটিভ বলবেন আমার শিবলি ভাই। আমি কি ডাটিভ বলবো? আপনি নমিনেটিভ বলবেন আর ডাটিভ বলবেন। আচ্ছা, নমিনেটিভ হচ্ছে ডেয়ার মান, এখানে ডাটিভ পরে সাবজেক্ট, বলবেন। এবার এটা এবার নমিনেটিভ। অ্যাকুজাটিভ বলবেন রুমা আপু। দাস বুক, এক্স্যাক্টলি, ডাস বুক। আর ডাটিভ? ডাটিভ হচ্ছে এখানে ডেন কিন্ডার। এবার আসতেছি আমরা এই বাক্যটাকে বিশ্লেষণ করতে। এবার রুমা আপু আমাকে বলবেন আপনি দাস বুককে কেন অ্যাকুজাটিভ বলছেন, কেন ডেন কিন্ডানকে বলেন নাই? দাস বুক, দাস বুক হচ্ছে বস্তু, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই এটা লজিক বস্তু, এই বুঝতে জন্য। পারি। হ্যাঁ, এই লজিক থেকেও আমরা বুঝতে পারি। আবার এখানে দাস বুকের দেখেন, দাস কি কোনো চেঞ্জ হয়েছে? নয়ট্রুম চেঞ্জ হয় নাই কিন্তু। হ্যাঁ, তো আমরা জানি যে অ্যাকুজাটিভে নয়ট্রুম চেঞ্জ হয় না, বুক যেহেতু দাস বুক, ও দাস বুকই কিন্তু আছে। সো এই দুই ভাবে আমরা বুঝতে পারি এ কিন্তু অ্যাকুজাটিভ। আচ্ছা, এবার ডাটিভ। ডাটিভ যে ডেন কিন্ডান, এইটা শিবলি ভাই আপনি কিভাবে বুঝছেন? আমি একটু অন্যভাবে বুঝছি, সেটা হচ্ছে এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ভার্ব দেখে আর একটা হচ্ছে অবজেক্ট দেখে। এটা হচ্ছে এক্স্যাক্টলি। আমি যদি ভার্বের কথা বলি, যেমন গিভেন, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব বা এটাকে সেমিডাটিভ ভার্ব বলে। এটার পরে যদি ব্যক্তি থাকে তাহলে হচ্ছে সেটা ডাটিভ হয়, বস্তু থাকলে হচ্ছে অ্যাকুজেটিভ হয়। যেহেতু এখানে ব্যক্তি, এটা হচ্ছে ডাটিভ। আরেকটা ওই হ্যাঁ, হচ্ছে এটা কি ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট, তো ওই হিসেবে এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তো এই জন্য এটা হচ্ছে ডাটিভ। হ্যাঁ, ভেরি গুড। আমি আচ্ছা, যদি ইয়ে তাহলে দিয়েও আমরা এটা চিনতে চাই, বিশ্লেষণ করে কিন্তু আর্টিকেল বুঝতে দিয়েও চিনতে পারলাম, যাই, আরো করবো সামনে, সমস্যা নেই। আর্টিকেল দিয়ে চিনতে গেলে হচ্ছে ডেন হ্যাঁ, কিন্ডান, তো ওই আর্টিকেল যদি দিয়ে দেখে চিনতে গেলে চিনতে ওটা হয় ডাটিভ। তাহলে ডেন কিন্ডান এটা দেখেও আমরা চিনতেছি যে এর কিন্তু ডাটিভ, তাই না? আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল নেই। ডি শেফস, এটা একটা প্লুরাল নাউন, ঠিক আছে? এখন
আমি যদি বলি ich gebe den Chefs das Buch, তো I give the bosses the book, আমি বসদেরকে বইটি দিচ্ছি। এইখানে এই শেফস এর পরে কি কোনো এন যুক্ত হয়েছে বা হবে? না, না। কেন হবে না। না? কারণ শব্দ শেষে এস আছে। এক্স্যাক্টলি, শব্দটা শেষে অলরেডি আগে থেকেই এস আছে। তো এস বা এন যদি থাকতো তাহলে আমরা সেটাকে আবার এক্সট্রা করে ডাটিভ প্লুরাল হওয়ার কারণে যে ডেন প্লাস এন যুক্ত করি ওইটা কিন্তু হবে না। ঠিক আছে, শুধুমাত্র আর্টিকেলটাই চেঞ্জ হচ্ছে আমাদের। এবার আমরা যাব ডাটিভ প্রিপোজিশনের ক্ষেত্রে। তো ডাটিভ প্রিপোজিশন কি? ঠিক অ্যাকুজাটিভ প্রিপোজিশনের মতো। এই প্রিপোজিশন থাকার কারণে এর পরে আসা অবজেক্টটা সব সময় কি হবে? ডাটিভ হবে। ডাটিভ হবে, এক্স্যাক্টলি। তো এই প্রিপোজিশনকে আমরা এভাবে মনে রাখতে পারি, বেমানব জাকসা। তা এখন বেমানব জাকসা আবার কি? যে মানব না, যে মানুষ না, সে হচ্ছে বেমানব বা অমানুষ। তো সেটা আরেকটু সুন্দর করে দেখাইতে পারি আমি। দেখেন, যদি নোটসটা দেখে থাকেন তাহলে দেখছেন এই সিনেমাটার কথা কি মনে আছে আপনাদের? দেখছেন কি? অথবা না দেখলেও কোথাও না কোথাও কোনো দোকানে হইলেও গানটা ডেফিনেটলি শুনছেন। অমানুষ নামে একটা সিনেমা ছিল, এককালে বের হয়েছিল। এর একটা গান নারে না, সেই গানটা খুব পপুলার। এই হচ্ছে সেই অমানুষ। হ্যাঁ, এই অমানুষটাকে আমি বলতেছি যে বেমানব জাকসা, মানে তুই তো মানুষই না, তুই একটা অমানুষ, তুই জেগে যা, ঠিক আছে, তুই ভালো হয়ে যা। তো এইটাকে আমরা মনে রাখার জন্য এখান থেকে আমরা বের করছি বেমানব জাকসা। ঠিক আছে, এটার যে বড় হাতের অক্ষরগুলো দেখতেছেন, বে, মান, তারপরে ভি, তারপরে সাকজা বা জাকসা যেটাই বলেন, যে কোনো সামনে আনলে হয়। এইগুলো হচ্ছে আমার প্রিপোজিশনের প্রথম অক্ষর। হ্যাঁ, সেই প্রিপোজিশনে কি কি আছে সেটা আমরা দেখি। হ্যাঁ, প্রথমে বেতে হচ্ছে বাই, এম মিট, আতে আউস, মানে প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনার একটা করে প্রিপোজিশন আসবে। এন এ নাক, ভিতে ফন, এস এ সাইট, আতে আব, জিতে গেগেন উবার, সেটে সু, আর লাস্টের আ যেটা ওইটাতে আউসার। তো এই প্রিপোজিশনের আবার সবগুলো আপনাদের এই পর্যায়ে লাগে না। এই যে আউসার যে প্রিপোজিশনটা, এটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু মুখস্থ করবেন। প্রিপোজিশন যেহেতু আমাদের আছে, এখন একটা প্রিপোজিশন বেশি মুখস্থ করলে খুব একটা ক্ষতি কিন্তু নেই, তো এই প্রিপোজিশনটা মুখস্থ করবেন। আর প্রিপোজিশন ক্লাস আমি আলাদা নিব, ওইটা আলাদা বড় পড়া, পুরো একটা ক্লাসের পড়া। আপাতত শুধু ডাটিভ প্রিপোজিশন কোনগুলো, এটা হচ্ছে বেমানব জাকসা। এই বেমানব জাকসাতে কি কি আছে এটা মুখস্থ করবেন, এটা আপনাদের কাজ। আর এই প্রত্যেকটা প্রিপোজিশনের অর্থটা একটু দেখবেন, ঠিক আছে? শুধু অর্থটা জানার জন্য জানবেন। আমি প্রিপোজিশনের ক্লাস কিন্তু আবারও বলতেছি আমি খুবই বড় করে নেব, ঠিক আছে, কারণ এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা, এবার এই যে ডাটিভ প্রিপোজিশন আসলো, তাই না? ডাটিভ প্রিপোজিশন থাকার কারণে এর পরে আসা অবজেক্টটা, সে যদি সিঙ্গেল অবজেক্ট হয়, ডাবল অবজেক্ট হয়, 100টাও যদি অবজেক্ট থাকে, এর পরে আসা অবজেক্টটা সবসময় কি হবে? ডাটিভ হবে, এটা ফিক্স। ডাটিভ হবে, এটা এক্স্যাক্টলি। কারণ কি, প্রিপোজিশন বিশাল বড় একটা শব্দ না? এই শব্দটার পাওয়ার অনেক বেশি, প্রিপোজিশনের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে, আমেরিকার মতো পাওয়ারফুল প্রিপোজিশন। তো প্রিপোজিশন যখনই আছে, সে যদি অ্যাকুজাটিভ প্রিপোজিশন হয় তাহলে পরের অবজেক্ট অ্যাকুজাটিভ হবে, সে যদি ডাটিভ প্রিপোজিশন হয় তাহলে পরের অবজেক্ট ডাটিভ হবে, কারণ সে প্রিপোজিশন জিনিসটাই খুবই পাওয়ারফুল, সে চেঞ্জ করার জন্য ক্যাপাসিটি রাখে। তো তাহলে এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, ইস কমে আউস ডেয়ার শুয়াইটস। এখন আপনাদের মনে আছে কিনা, আপনাদেরকে পড়ান, আমি যখন আর্টিকেল পড়াই, দেশের আর্টিকেল, সুইজারল্যান্ড বা শুয়াইটস এর আর্টিকেল কি ছিল মনে আছে? ডেয়ার ছিল। ডি, ড্যাশ ওয়াইজ, তারপরে ডি ছিল। শুয়াইজ। প্রথমে যেটা বলছেন সেটাই ঠিক, শুয়াইজ এর আর্টিকেল হচ্ছে ডি শুয়াইজ। হ্যাঁ, ডেয়ার শুয়াইজ কিভাবে হয়েছে সেটা বোঝানোর জন্যই আমি বলছি। তো ডি শুয়াইজ কি? ফেমিনিন, তাই না? ডিশ ওয়াইজ আমরা কিন্তু পড়ছিলাম যে কোন দেশগুলো ফেমিনিন। তো ফেমিনিন দেশগুলোর মধ্যে কে ছিল? শুয়াইজ ছিল কিন্তু, তাই না? ডিশ ওয়াইজ, এক্স্যাক্টলি। এবার আমাকে বলবেন শিবলি ভাই, ফেমিনিন ডাটিভের আর্টিকেল কি? ফেমিনিন ডাটিভ হচ্ছে ডেয়ার। এক্স্যাক্টলি,
ঠিক এই কারণে এখানে আউস ডেয়ার শোয়াইস হয়েছে। বুঝতে পারছেন? এবার আমি সিম্পলি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার অ্যান্সার দেখি কে দিতে পারেন। এক সেকেন্ড, তাহলে বুঝবো দাটিভ আর্টিকেল গুলো আপনাদের লার্ন হয়েছে। তো আউস প্রিপোজিশনটা ডাটিভ প্রিপোজিশন, তো আমি যে বাক্যটা লিখবো এটা একটা ডাটিভ বাক্য হবে। শুধুমাত্র আপনাদেরকে আর্টিকেলটা সঠিকভাবে বসাইতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে আমি আর্টিকেলও পড়াইছি বা মুখস্থ করতে দিছি, সো এটা পারার কথা। ইস কমে আউস ড্যাশ ওয়েসা, এইখানে কি আর্টিকেল বসবে? দি না, এটা আচ্ছা, হচ্ছে ডেন হবে, ডেন্ড ইউএসআ। এক্স্যাক্টলি, দেন ওয়েসা হবে। এখন সেইটা আপনি কিভাবে বুঝলেন? ইউএসআ হচ্ছে একটা প্লুরাল, এক্স্যাক্টলি, তো প্লুরাল হচ্ছে ওয়েস, ডাটিভের সময় হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ডেন হয়ে যায়। এক্স্যাক্টলি। এই যে ডি ওয়েসা, এটা কিন্তু প্লুরাল দেশ, তাই না? আমি আপনাদেরকে এটা বুঝাইছিলাম কিন্তু কোন দেশগুলো ফেমিনিন এবং কেন সেগুলো ফেমিনিন, প্লুরাল না। প্লুরাল কেন হয়েছে এটা কিন্তু বুঝাইছি। ইউএসএ বিশাল বড় একটা দেশ, অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, অনেক বড় একটা দেশ, এই জন্য একে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলে। সে সিঙ্গেল কোনো কান্ট্রি না, অনেকগুলো কান্ট্রির সমন্বয়, তাই এটা প্লুরাল। আবার ডি ফিলিপিনেন, ফিলিপিনেন এটাও কিন্তু প্লুরাল। তারপরে ডি নিদারল্যান্ডে, নিদারল্যান্ডে এটাও কিন্তু প্লুরাল। তাহলে এই জাতীয় দেশগুলো যখন আসবে তখন আপনাদের কি প্লুরাল হইলে কি করে দিতে হবে? এখানে আর্টিকেলটা কিন্তু ডেন দিতে হবে। কিন্তু সেই সেম জিনিস আমি যখন বলতেছি ইস কমে আউস ড্যাশ শোয়াইটস, তখন আপনি আবার কি বলতেছেন? তখন আবার ডেয়ার হয়ে যাবে এটা, যেহেতু এটা অরিজিনালটা হচ্ছে এক্স্যাক্টলি, ডি। এক্স্যাক্টলি। কেন ডেয়ার হচ্ছে? শোয়াইজ তো ডি শোয়াইজ, কিন্তু এটা ডেয়ার কেন হচ্ছে? কারণ হচ্ছে এটা ডাটিভের ফেমিনিন। এক্স্যাক্টলি, কারণ ফেমিনিন। হ্যাঁ, এটা ফেমিনিন, এটা তো প্লুরাল না। এই ডিটা ফেমিনিনের ডি, তাই না? ফেমিনিনের ডি। দেখছেন পার্থক্য কিভাবে করতে হবে আসলে? এইভাবে বেসিক জিনিসটাকে খুব ভালোভাবে শুরুতে যদি মনে রাখতে পারেন আর কি, তাহলে পরবর্তীতে কনফিউশন জিনিসটা হবে না। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝলাম কখন আউস ডেয়ার হচ্ছে, কখন আউস ডেন হচ্ছে, তাই না? দেশের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, তো শুধুমাত্র এই অর্থগুলো দেখবেন। আউস হচ্ছে ফ্রম বা আউট, আউটসার হচ্ছে এক্সেপ্ট ফর, বাই হচ্ছে উইথ বা বাই, এগুলোর অনেক অর্থ আছে। হ্যাঁ, এই জন্য আমি এটা আলাদা পড়াবো। বাইয়ের অর্থ তো শুধুমাত্র অ্যাটো মনে হয়, তাই না? অনেকগুলো অর্থ হয়, হ্যাঁ, অনেকগুলো, কনফিউজিং। ভার্সেটাইল। প্রত্যেকটা প্রিপোজিশন, অলমোস্ট আমি বলবো প্রত্যেকটা প্রিপোজিশনের কয়েকটা করে অর্থ আছে, 4-5টা করে অর্থ আছে এবং প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো ওইটা আমরা পড়বো। হ্যাঁ, এখন আমরা জাস্ট যেহেতু কেস পড়তেছি, সো কেস কিভাবে চেঞ্জ হয় এইটা দেখতেছি। ওই আর প্রিপোজিশনের ব্যবহারে পরে আসবো। তো এবার দেখেন আরেকটা এক্সাম্পল যদি আমি নেই, এয়ার ওয়ন্ট বাই ডেয়ার ফ্রাউ। তো এক্সাম্পলটা আমি লিখি, এবার ওই বাক্যটাকে আমি বিশ্লেষণ করব, আপনারাও করবেন আমার সাথে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, না হইলে আর কি কিছু হইতে পারতো কিনা। এয়ার ওয়ন্ট বাই ডেয়ার ফ্রাউ। এবার খেয়াল করেন, বাই হচ্ছে কি প্রিপোজিশন? আমি যেহেতু ডাটিভ পড়াইতেছি তাহলে ডেফিনেটলি বাই একটা ডাটিভ প্রিপোজিশন, তাই না? আজকে শুধু ডাটিভ পড়তেছি। তো এইখানে ফ্রাউ মানে কি? মহিলা। মহিলা। তাহলে একজন মহিলার আর্টিকেল কি? নর্মালি ডি। দি ডি, ডি ফ্রাউ, এটা হচ্ছে নর্মালি আমার শব্দটা। তো এখানে ডেয়ার কেন হয়েছে? ডাটিভ ফেমিনিন। এক্স্যাক্টলি, এটা ডাটি ফেমিনিন, তাই এয়ার ওন বাই ডেয়ার ফ্রাউ। হি লিভস উইথ দ্য ওয়েমেন, সে মহিলাটির সাথে থাকে। ঠিক আছে, এই কারণে এটা কিন্তু ডেয়ার হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা তাইলে যেইটা করবেন, 1 নম্বরে ডাটিভ প্রিপোজিশন গুলো মুখস্থ করবেন ঝরঝরা, বেমানব জাকসা। এবার বেমানব জাকসাতে কি কি আছে এটা আমি নেক্সট দিন ধরবো, আগামীকাল। ঠিক আছে, প্রিপোজিশন গুলো মুখস্থ করবেন। আপু এখানে আমি একটু আর অ্যাড করি, সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। এই আমি এটা মানে যেখান থেকে শিখছি এটা হচ্ছে ইউটিউবে বা হুম ইনস্টাগ্রামে একটা কবিতা আছে বাচ্চাদের। হুম হুম, এটা হচ্ছে বলেন। আউস বাই মিত নাক জাইট ফনজু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমা ওটা মিট দেম direct- ডাটি। ওইটা ডাইরেক্টলি নাই, এই যে ওইটাতে আসতেছিলাম, এই যে ওইটা হচ্ছে ওই কবিতাটা।
হ্যাঁ, এটা আপনি মনে হয় আউসার বেশি যদি বাদ দেন, কার্যকরী, কারণ এখানে পুরো মানে আউস বা মিতনাক হ্যাঁ, সবগুলো প্রিপোজিশনে হ্যাঁ, আছে, আবার হুম, শেষে হচ্ছে আপনার ওই যে কি বলে আর্টিকেল গুলাও আছে। এক্স্যাক্টলি। তো দেখেন, এটা এই রাইম থেকেও মুখস্থ করতে পারেন। আমার কাছে দুইটা ওয়েই আছে, যার কাছে যেটা সুবিধার মনে হয়। আসলে কি, লার্নিং প্রসেসটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, এই জন্য পসিবল যত কিছু আছে সব আমার কাছে আপনি পাবেন অলমোস্ট। আমি প্রচুর স্টাডি করে, প্রচুর ঘাটাঘাটি করে তারপরে নোটগুলো বানাইছি, একদিনে না, আমার অনেক সময় লাগছে, 2-3 বছর উপরে বানাইছি। সো এটাতে কমপ্লিট আছে সবকিছু। রাইম দেখেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আউস বাই মিট নাক সাইড ফনসু, অথবা আউস আউসার বাই মিট নাক সাইড ফনসু, যেভাবে সুবিধা হয়। আউসারটা আসলে লাগে না এই পর্যায়ে, এই জন্য এটা বাদ দিয়ে অনেকে ভিডিও বানায়, কিন্তু আমি দেই নেই, কারণ আমি বারবার পড়াবো না এই জিনিসটা। আপনাদেরকে আজকে আমি ডাটি পড়াইছি, দ্যাটস ইট। আপনাদেরকে বিওয়ানে যে আমি ডাটি পড়াবো না, মানে জিরো থেকে পড়াবো না ডেফিনেটলি। প্রয়োজন পড়লে কিছু একটা দেখার জন্য হয়তো ফেরত আসতে পারি, কিন্তু জিরো থেকে আর পড়াবো না। মানে এটা আজকেই শেষ হবে। আচ্ছা, এবার আসতেছি আমরা ডাটিভ ভার্বে। আমাদের ডাটিভ ভার্ব বেসিক্যালি A1 লেভেলে আমি যেটা দেখাচ্ছি এই কয়েকটা পড়লেই হবে। A2 লেভেলে আরো কিছু বাড়বে, B1 লেভেলে বাড়বে, B2 লেভেলে বাড়বে, C1 লেভেলে বাড়বে, কিছু কিছু করে। ঠিক আছে, কিন্তু ডাটিভ ভার্ব লিমিটেড। অনেক বেশি ডাটিভ ভার্ব জার্মান ল্যাঙ্গুয়েজে নাই। তাহলে অনেক বেশি ভার্ব কিসের? অ্যাকুজাটিভের। সো আপনাকে অ্যাকুজাটিভ ভার্ব মুখস্থ করার প্রয়োজন পড়বে না, আপনি শুধু ডাটিভ ভার্ব জানবেন। আর নমিনেটিভের চারটা আপনি জানেন, আর নমিনেটিভ অত বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটিভ। সো ডাটিভের আমরা এই যে এই কয়েকটা ভার্ব পড়বো, 3 আর 3 6 7 8 9 10 11টা ভার্ব আছে মাত্র। সেইটাকে মনে রাখার সিস্টেম হচ্ছে দেবজি হলো পাস। দেবজি হলো পাস। ওই যে ইন্ডিয়ান যে নায়ক ছিল দেব, এক সময়কার খুব সেই নায়ক, সেই দেব কিন্তু ভোটে দাঁড়াইছে এবং সে পাশও করছে, তাই না? সে কিন্তু সংসদ সদস্য, মাননীয় দেবজি। ঠিক আছে, তো সেই মাননীয় সংসদ সদস্য দেবজি হলো পাস, সে পাস করে ফেলছে সংসদ সদস্যের নির্বাচন। তাই সেখান থেকে আমরা ডাটিভ ভার্ব গুলো লার্ন করব। ডিতে কি হবে? ডাঙ্কেন, ইতে এসকেট, এফ ফলকেন, জিতে গেহরেন, গ্রাটুলিয়েরেন, গেফালেন, হেলফেন, পাসেন, পাসিয়েরেন, আনভর্টেন, আর হচ্ছে স্মেকেন। এখানে শিকেনও আছে। কালকে যেটা আপনি আমাকে কোশ্চেন করছিলেন না ইয়া ভাই, হুম। শিবলি ভাই, আপনি শিকেনটাও এস এর সাথে লিখে নিয়েন, আমার ডকুমেন্টস এর না মধ্যে নাই। না আপু, শিকেনটা হচ্ছে ডাটিভ না, শিকেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা ডাটিভও হয় অ্যাকুজিটিভও হয়। ক্ষেত্র বিশেষে হ্যাঁ হুম হুম। ডিপেন্ড করতেছে আসলে, কিন্তু মোস্টলি আপনি যে ট্রানজিটিভ ভার্বের কথা বলতেছেন, এটা যদি আমি একটা এমন মানুষকে পড়াতে শুরু করি যার আসলে এই ট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তখন তার জন্য এটা খুবই খুবই টাফ হয়ে যাবে। এই জন্য একদম বিগিনিং এ সে শিখুক এটা দাটিভ, কারণ এটা মোস্টলি ওইভাবেই ব্যবহার হবে যে আমি তোমাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, ইশিকে ডিয়ার দাস গেল্ড, আমি তোমাকে বইটা দিচ্ছি, ইশিকে ডিয়ার দাস বুক। এভাবে শিখুক, কোনো সমস্যা নেই। যত অ্যাডভান্স যে সিওয়ানে যাবে তার শেখা তখন অনেক কিছুই আমি চেঞ্জ হচ্ছে হবে। এখানেই গুলাইছি, আপনি এখানে লিখে দিচ্ছি, আমি আপনার এই চারটা পড়ছি হুম, বুঝছেন স্লাইডটা। তো হুম, এখানে হচ্ছে আপনি যে ভার্ব দিয়েছেন শিখেন তো লিস্টের মধ্যে নাই, তো আমি ধরে হ্যাঁ, নিয়েছি এটা হচ্ছে অ্যাকুজিটিভ ভার্ব। অ্যাকুজাটিভ ধরছেন, হ্যাঁ, বুঝতে পারছি। শিকেনটা আসলে কোথাও নাই, কেন যে নাই জানি না, কিন্তু শিকেনটা এখানে দিতে হবে। শিকেন বাদে আর সবই আছে, আনফরচুনেটলি। শিকেন বাদে সবই আছে, কিন্তু শিকেনটা নাই। যাই হোক, এখানে আমরা শিকেন, যেহেতু এটা খুব কমনলি ইউজড, দেয়া আর কি, সেন্ড করা, যেটা কাউকে কোনো কিছু সেন্ড করা যায়, আমি তোমাকে টাকা সেন্ড করতেছি, আমি তোমাকে বই সেন্ড করতেছি, আমি তোমাকে কাপড় সেন্ড করতেছি, এই কথাটা কিন্তু আমাদের অনেক বেশি বলার প্রয়োজন পড়ে, তাই না? হুম তো আমি তোমাকে একটা ইমেল সেন্ড করতেছি, এটা তো আরো বেশি কমনলি ইউজড। হুম। বা আমি তোমাকে একটা পোস্ট সেন্ড এটা খুবই করতেছি। হাই ফ্রিকোয়েন্ট একটা ওয়ার্ড। চিকেন, এক্স্যাক্টলি, খুবই ইউজফুল একটা ওয়ার্ড। সো নোটের মধ্যে এটা অ্যাড করে নিবেন, শিকেন। ঠিক আছে, এইটা ডাটিভের মধ্যে এই এস এর সাথেই স্মেকেন, শিকেন, এই দুটো একসাথে করবেন। তো এই কয়েকটা ভার্ব হচ্ছে ডাটিভ, যেটা আমাদের A1 এ লাগবে। তো ডাটিভ আর নমিনাটিভ এই কয়েকটা হচ্ছে, নমিনাটিভের এই যে জাইন, জাইন হাইসেন ভ্যাডেন ব্লাইবেন, আর ডাটিভের হচ্ছে এই 11টা। এই 11, সরি 11টা না 12টা, যেহেতু শিকেন এখানে অ্যাড করতেছি আমরা। 12টা আর 4টা 16টা, এই 16টা বাদে বাকিগুলো অ্যাকুজাটিভ। ঠিক আছে, আচ্ছা, এটা মনে রাখবেন। অ্যাকুজাটিভের ভার্ব লিস্ট আসলে জীবনেও শেষ হবে না, এত বেশি ভার্ব আছে। সো এটা আমরা পড়বো না। সো ভার্ব লিস্ট আছে, থাকুক ওর মতো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই যে একটু আগে শুরুতেই আমরা দেখলাম ইশিকে ডিয়ার দা স্কেল, তাই না? তা আমি তো জানি যে তুমি হচ্ছে দু, তাই ডিয়ার থেকে আসছে? ডিয়ার আবার কি জিনিস, তাই না?
এইটা আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। এইটা হচ্ছে থার্ড ছক, যেটা আমাদেরকে সবসময় ব্রেইনে নিয়ে চলতে হবে। 1 নাম্বার ছক ছিল আর্টিকেলের, ডেয়ার, ডি, ডাস, ডি, আইন, আইনে, আইন, কাইন, কাইনে, কাইন, কাইনে। ওইটা একটা ছক পড়াইছি, 1 নাম্বার ছক। খাতায় এই ছক 3টা আলাদা করে বিসিএস পরীক্ষার মতো সামনে লিখে ঝুলাই রাখবেন, সবসময় যেন চোখে পড়ে যেটা আমি পড়ছি। 2 নাম্বার ছক হচ্ছে এই যে একটু আগে বললেন নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভের ছক মুখস্থ করছেন, এটা 2 নাম্বার ছক। 3 নাম্বার ছক হচ্ছে এই যে এইটা, পার্সোনাল প্রোনাউনের ডেক্লিনেশন কিভাবে হয়। ডেক্লিনেশন কি, সেটা হচ্ছে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ অনুযায়ী কিভাবে সর্বনাম বা পার্সোনাল প্রোনাউন গুলো চেঞ্জ হচ্ছে। নমিনেটিভেরটা আমরা জানি, ইস, ডু, এয়া, জি, এস, ভিয়া, ইয়া, জিজি, তাই না? এটা কিন্তু আমরা জানি, দুইজনই আমরা শিখছি। অ্যাকুজাটিভ আর ডাটিভের ক্ষেত্রে এরা চেঞ্জ হবে, গেনিটিভ পড়ার দরকার নাই, ঠিক আছে, এটা বাদ। অ্যাকুজাটিভ আর ডাটিভেরটা পড়বেন। তো ইস, মিস, মিয়ার, ডু, ডিস, ডিয়ার, এয়া, ইন, ইম, জি, জি, ইয়া, এস, এস, ইম, via, uns, ihr, euch, euch, sie, ihnen। আমি টাইম দেব 10 মিনিট, যতটুক হয় ওইটুকুই আমাদের। এই 10 মিনিটের মধ্যে মুখস্থ করবেন, আমি শর্টলি লিখে দিচ্ছি যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়, কারণ ওটার মধ্যে অনেক কিছু আছে। সিকোয়েন্সটা হচ্ছে এরকম, নমিনেটিভ, অ্যাকুজাটিভ আর ডাটিভ। আমার সাথে সাথে দেখেন, ইস, মিস, মিয়ার, হ্যাঁ, ডু, ডিস, ডিয়ার, হ্যাঁ, এয়া, ইন, ইম, এস, এস, ইম, জি, জি, ইয়ার, ভিয়ার, উনস, ইয়া, অয়েশ, অয়েশ, আর লাস্টেরটা ওই জি, জি, ইয়ারই আর কি, ঠিক আছে। ওই জন্য ওইটা আমি একসাথে করে দিই, দুইটা আর কি, বড় হাতের ছোট হাতের একসাথে। এইটা 10 মিনিটের মধ্যে মুখস্থ করবেন, যদি আগে হয়ে যায় তাহলে বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, সরি সরি, এটা তো ওইটা না, হ্যাঁ, জি, জি, ইনেন, হ্যাঁ, এটা প্লুরাল, সরি, হ্যাঁ, জি, জি, ইনেন। সেটা কি করতে গেলাম, ওকে, হ্যাঁ, এটা মুখস্থ করেন, ঠিক আছে, আগে হয়ে গেলে বলুন। এটা এতই গুরুত্বপূর্ণ, বলে শেষ করার কায়দা নেই, এতই গুরুত্বপূর্ণ জিনিস। 3টা টেবিলই, যে 3টা পড়াইছি, ঠিক আছে। ইসমিস মিয়া, ডু, ডিস, ডিয়ার। আচ্ছা, আমি যদি একটু আরেকটু সহজ করতে চাই, যে এই ইসমিস মিয়ারটা কি, এটা হচ্ছে আমি, আমার, আমাকে। এটা বাংলায়ও কিন্তু আলাদা 3টা শব্দ, তাই না? আমি, আমার, আমাকে, বা আমি, আমাকে, আমার, আলাদা আলাদা শব্দ। ওইটাই হচ্ছে ইসমিস মিয়ার। হ্যাঁ, তুমি, তোমার, তোমাকে, ডু, ডিস, ডিয়ার, সে, তার, তাকে, এয়ার, ইন, ইম, ঠিক আছে। এটার অর্থ লেখা আছে, আমার ছকের মধ্যে অর্থ লেখা আছে, ইংরেজিটা মুখস্থ করতে হবে, ভার্সনটা। হ্যাঁ, ইসের অ্যাকুজাটিভ কি, ডাটিভ কি, এইভাবে।
দূর করো, শেষ নাকি? যদিও 10 মিনিট হয় নাই। হয়েছে কারো পড়া? মোটামুটি। মোটামুটি ধরলে পারবেন? মোটামুটি সামনে পারবেন। হ্যাঁ। হুম। ইস হচ্ছে ইস মিস মিয়া, দু হচ্ছে দু ইস ডিয়ার, আর এর হচ্ছে এর ইন ইয়াম, আর এস হচ্ছে এস 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 ইয়াম, আর জি এস এস না এস 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 ইম আর ইম। ইম। তারপর হচ্ছে জি হচ্ছে জি 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 ইয়ার, বিয়ার হচ্ছে উন্স উন্স, হুম। ইয়ার হচ্ছে ইয়াসনে অয়েশ ওয়েশ ওয়েশ, আর জি জি ইনেন মনে নেই। ইনেন। ইনেন। সমস্যা নেই, আজকে টাইম নেন, পুরোটা মুখস্থ করে জানায়েন। শিবলি ভাই বলেন। ইশমিশ মিয়া, ডু ডিশ ডিয়া, ইয়া ইন ইম, জি জি ইয়া, এস এস ইম, ভিয়া উনস উনস, ইয়া অয়েশ অয়েশ, জি জি ইনেন। দেখো, ঠিক আছে, আমি কালকে আবার কিন্তু ধরবো। আপু সমস্যা হচ্ছে যখন সেন্টেন্স দেখি তখন হচ্ছে ইম যখন আসে, এটা কি এস এর ইম নাকি হচ্ছে ইয়ারের ইম, এটা কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, শুরুতেই বা কনফিউশনটা যখন সবারই কাজ ইয়ার আসে করে। আইএইচআর যখন আসে এইটা কি ওই দের ইয়ার নাকি হচ্ছে এই মানে হি শি এটা আসলে অনেক জি এর লম্বা ইয়ার? সময়ের কাহিনী, বুঝছেন? কারণ কি, ওদের তো আবার এই এগুলোর কি বলবো, এই যে পুরুষ লিঙ্গের ক্ষেত্রেও দাঁড়িবে ইম, আবার ক্লিব লিঙ্গের ক্ষেত্রেও দাঁড়িবে ইম। হ্যাঁ হ্যাঁ, তো এটা জানা মানে বুঝতে একটু আসলে সময় লাগবে। হ্যাঁ। এটা আপনি বুঝতে পারবেন যখন ওই ও তো একটা কথা বলবে না, আপনাকে অনেকগুলো কথা বলবে। ঠিক আছে, ধরেন একটা ট্রেন সম্বন্ধে বলতেছে, বান। তো বান কি? বান হচ্ছে ডি বান, তাই না? তো এখন ডি বান বলার পরে সে কিছু একটা বলছে যে আহ, এবার এবার বলতেছে যে জি। তখন আপনার বুঝতে হবে যে বান তো ডি বান ফেমিনিন, তাহলে এই জিটা বেসিক্যালি বানের জন্য বলতেছে। মানে এটা কোনো মহিলার জন্য বলতেছে না, মহিলাও তো জি। শুরুতেই কনফিউশন গুলো আসবেই, এটা ফেস করতে হবে, জাস্ট ফেস ইট। ঠিক আছে। আবার দেখা যায় যে পসেসিভের মধ্যে ইয়ার আছে, তো হ্যাঁ, কি যে একটা এক্স্যাক্টলি, অবস্থা। যেমন জি জি ইয়ার, আবার ইয়ার ওয়েশ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ওই যে বললাম, শুরুর এই চ্যালেঞ্জটা ফেস করতে হবে, করতেই হবে। এই ফেজটার মধ্যে দিয়ে যাইতে হবে আস্তে আস্তে। এটা আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনি বুঝবেন, কারণ একটা মানুষ একটা কথা বলে না, অনেক কথা বলে, তখন ওই কথা থেকে আপনার বের হয়ে আসবে। এর জন্য আপনার আর্টিকেল জানতে হবে, কারণ আর্টিকেল থেকেই আপনি বুঝতে পারবেন এটা এস এর জন্য বলছে নাকি জি এর জন্য বলছে নাকি এয়ার এর জন্য বলছে। ঠিক আছে, আর এটা প্লুরাল নাকি সিঙ্গুলার। ঠিক আছে, কারণ ও অনেকগুলো কথাই বলবে আপনাকে। একটাতে নাউন নমিনেটিভটা থাকবে, মেইনটা থাকবে, বাকিগুলো হয় ডাটিভ হবে, অ্যাকুজাটিভ হবে,
ওই শুরুটা তখন আপনার ডিসকাস মানে চিন্তা করে নিতে হবে যে আসলে এটার আর্টিকেল তো এটা আমি জানি, তাহলে এটা ডেফিনেটলি ওর জন্য বলতেছে, হ্যাঁ, কোনো মহিলার জন্য না। যেমন বানের ক্ষেত্রে বললাম ডি বান, ইসফার মিসেজি যদি বলে যে আমি এটাকে মিস করে ফেলছি, হ্যাঁ, তখন আপনার বুঝতে হবে যে আসলে এই মিসটা আসলে বেসিক্যালি সে বানকে বলতেছে, ডি বান। হ্যাঁ, আচ্ছা। তো এখন একটা এক্সাম্পলে যাই, আই ভিজিট ইউ। ঠিক আছে, আই ভিজিট ইউ এটা ইংরেজিতে লেখার কারণ অনেকগুলো কারণ আছে, কারণ আমাদের কনটেক্সটটা বুঝতে হবে ক্লিয়ারলি। আই ভিজিট ইউ হচ্ছে আমি তোমাকে দর্শন করি বা আমি তোমাকে ভিজিট করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ইউ হচ্ছে অবজেক্ট, তাই না? এবার সেম জিনিসটাকে যদি আমি উল্টাই দিই, আমি যদি বলি ইউ ভিজিট মি, তখন ইউ কিন্তু সাবজেক্ট আর মি কি হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে, তাই না? আচ্ছা, সেম জিনিস, অর্থ আলাদা। আমি তোমাকে দেখতে আসছি আর তুমি আমাকে দেখতে আসছো, এখানে কিন্তু দুইটার সাবজেক্ট অবজেক্ট আলাদা। প্রথম বাক্যে আমি কাজ করতেছি, পরের বাক্যে তুমি কাজ করতেছো। হ্যাঁ, তাহলে তুমি সাবজেক্ট, তখন এখন আমি অবজেক্ট। আচ্ছা, এখন এটা লেখার কারণ হচ্ছে ভিজিট যদি একটা অ্যাকুজাটিভ ভার্ব হয়, ভিজিট এটাকে কি বলে জার্মান ভাষায়? বেজুখেন বেজুকেন। বা ট্রেফেন তো বলা যায়, মিটিং। না, ট্রেফেন হচ্ছে মিট করা আর বেজুকেন হচ্ছে দেখতে যাওয়া, আচ্ছা, দুইটা আলাদা। হ্যাঁ, তো আবার কোনো দর্শনের স্থান দেখতে যাও কিন্তু বেজুকেন, ওটা কিন্তু কোনো মতেই ট্রেফেন না। ঠিক আছে, তো এখন আই ভিজিট ইউ বেজুখান যদি হয়, তাহলে আই ভিজিট ইউ এটাকে ট্রান্সলেট করেন তো দেখি। আমি জানি না কতক্ষণ আছে লিংক, আমি কি একটা নতুন লিংক দিব কিনা। আছে 8 মিনিট, এনাফ টাইম আছে। আচ্ছা, আই ভিজিট ইউ, এবার বলেন তো দেখি এটা কি হবে তাইলে, বেজুখান যদি হয় এটা ভার্বটা। রোমাপও করেন। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট বসান, হুম, সাব ইস ইস, এক্স্যাক্টলি। তারপর তারপরে ভার্ব বসবে আমাদের রুলস অনুযায়ী। হ্যাঁ, ভিজিট হচ্ছে বেজ ইয়ানবার যাবে বেজু হ্যাঁ, হুম, না, বেজুখে। ইউ হচ্ছে হ্যাঁ, বেজু, হুম, ইউ হচ্ছে টু, ইউ হচ্ছে ডু, কিন্তু দু একজন, এইখানে হ্যাঁ, এটা কিন্তু নমিনাটিভ না, অবজেক্ট। তাহলে এটা কি হবে? ডিশ বিজুকে কি ভার্ব? বিজুকে হচ্ছে কি অ্যাকুজেটিভ ভার্ব। হ্যাঁ, আমি বলেই দিছি শুরুতে যে বেজুকে কিন্তু আকুজাটিভ ভার্ব। তাহলে ইস বেজুকে ডিশ, ভেরি গুড। এবার আমি যদি বলি ইউ ভিজিট মি, সেটা কি হবে? সাবজেক্ট বসান, ভার্ব বসান, অবজেক্ট বসান, যেই সিকোয়েন্সে আছে এই সিকোয়েন্সেই। ডু হুম, ডু তারপর বেজুকেস্ট মিশ বেজুক্সট, বেজুক্সট, মিশ, মিশ হ্যাঁ হইছে। মিশ, ভেরি গুড। এই তো পারছেন, দেখছেন? নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। নমিনেটিভ আর অ্যাকুজাটিভ ছিল শুধু এটাতে, এটা কিন্তু আপনারা পারছেন। এবার এখানে একটা হোমওয়ার্ক আছে, ঠিক আরে আছে? রুম আপু হোমওয়ার্কে সব পারে, উনি এমনি ভং ধরে যে উনি কিছু পারে না। আমি না, পারি না। অনেকের থেকে অনেক কি ভালো বলবো, পারে। মানে আমার যে পরিমাণ টেনশন লাগে আপু, মানে আমি পুরো অস্থির যে আমি আমি কি করব। ও মাই গড, কি যে বলেন আপনি! আপনার থেকে মানে আপনি অনেক ভালো পর্যায়ে আছেন। অনেক স্টুডেন্ট অনেক নুল পর্যায়ে থাকে, ঠিক আছে? আপনি যে কোনো জিনিস খুব সহজেই ক্যাচ করতে পারেন মোটামুটি। আমি আপনাকে একদম, আমি বলবো না যে আপনি টপার টাইপের, কিন্তু আপনি অ্যাভারেজের থেকে বেশি, ঠিক আছে? তার মানে আপনার লেভেল ভালো, আপনি পাশ করার লেভেলের বা তার চেয়েও ভালো লেভেলের। সো আপনি effort দেন, পারবেন। একবারে যেন পাস করে ফেলি। অফকোর্স ইনশাল্লাহ পারবেন। তো এই হোমওয়ার্ক গুলো করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের এগুলো আগামী কি কাজের কাজ। কেমনে একটা বলে দেন না, কোনটা আমার বলবো? শুধু কেমন কেমন লাগতেছে, প্রথমটা বলে দেন। এই যে দেখাই ভয় পাইছে, আপনি ভালো করে পইরা দেখেন, না পারার কিছু নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি নিজেই পারবেন এটা, ঠিক আছে? না পারার আসলে কিছু নাই। একটা বলে প্রথমটা বলে দেন, হিসাবে প্রথমটা আপনি চিন্তা করেন।
আমি যদি বলেই দিই তাহলে হোমওয়ার্ক দেওয়াটার আসলে কি দরকার, তাই না? আচ্ছা হোমওয়ার্ক দেয়া যেন আপনি এই আমি যে আচ্ছা আজকে পড়াইছি, লেট মি ফিনিশ, আমি যা পড়াইছি আপনি আবার পড়বেন, এরপরে আপনি এক্সারসাইজ চেষ্টা করবেন, এরপরে আপনার ভুল হবে, ইটস কমপ্লিটলি ওকে। এই জন্য এটা হোমওয়ার্ক, কোনো পরীক্ষা না। এখানে আপনি সব ভুল করতে একটা পারেন, ভুল হবে আমি একটাও বলবো না, কারণ এখানে আছেই 2-3টা। আপনাকে যদি আমি সব একটা বলে দিই মানে সবগুলো কালকের মতো হবে। কালকে কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে সবগুলোই বলে দিছি, তো ওইটা আমি আর রিপিট করতে চাইতেছি না আর কি। এটা আপনি ভুল করেন। আপনি বলছেন মানে আমি মানে একবার বললে এটা আমার মানে মাথায় ক্যাপস না, 2 বার 3 বার বলা পর আমি কিন্তু পরে সবগুলা করছি। হ্যাঁ, আপনি ওইটাই করেন, সমস্যা নেই। এই হোমওয়ার্কটা আমি বলবো না প্লিজ, 3টা আছে, মাত্র 3টা। ঠিক আছে, এটা আমি ঠিক আছে, কালকে এটা সলভ করে দেবো। আচ্ছা দেখেন, এখানে ডাটিভ আর আকুজাটিভ এই দুইটা প্রিপজিশন কিন্তু এই গোল্লার মধ্যে সুন্দর করে দেয়া আছে, আর মাঝখানে যেটা আছে এটা টু ওয়ে, এটা পরে পড়বো, এটা আমরা প্রিপজিশন ক্লাসে পড়বো। এখানেও আর প্রিপজিশন গুলো একটু সুন্দর করে দেয়া আছে, প্রিপজিশন ভেক্সেল প্রিপজিশন, যেটা এটা এখন আজকের পড়া না, এটা কেইজের পড়া না আর কি। তো আজকে এ পর্যন্তই। আগামীকালকে সকাল 9টা জার্মান টাইম আর বাংলাদেশি টাইম 1টা দুপুর, ওই সময় আমরা ক্লাস করব, আর ওই সময় আমরা মোটামুটি ছোট্ট একটা টেস্টও নিব এই নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভের উপরে। ঠিক আছে, আর ভুল করলে করেন ভাই, আমি মাত্র একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমি এখন অর্ধেকও ধরেন আপনার, হ্যাঁ আগামীকালকের কথা বলতেছি। ও না সরি, টেস্ট আগামীকাল না, সরি সরি, টেস্ট হচ্ছে নেক্সট উইক, নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভের। তো এখানে আমি প্রিপজিশন পড়াইছি, হ্যাঁ, তারপর ডাটিভ ভার্ব পড়াইছি, এগুলো আমি আগামীকালকে জিজ্ঞাসা করব। তারপরে যে আজকে টেবিল পড়াইলাম, এই যে এরকম সেন্টেন্স দিব, হ্যাঁ, সেন্টেন্স গুলো আমার বই, আপনাদের যদি ধরেন আমি বই শেষ করে দিছি কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলো কারেক্টলি লিখতে পারেন না, তাহলে কিন্তু আমার বই শেষ করে কোনো লাভ নাই। এই জন্য বইয়ে আমি ততটুকু পড়াই যতটুকু না পড়াইলেই না, মানে পড়াইতে হবে। বেশি ফোকাস দেই এই সেন্টেন্স গুলো মেক করার ক্ষেত্রে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই একটা কমপ্লেন করে যে আপু আমি সেন্টেন্স গুলোকে মেক করতে পারতেছি না, সঠিকভাবে গ্রামার ইউজ করতে পারতেছি না। এই জন্য আমাদের সেন্টেন্স মেকিং গুলো ঠিক করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা গ্রামারের সাথে সাথে সেন্টেন্সে সেটার ব্যবহার করতে হবে, তাহলেই আপনারা বাক্যগুলো তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। ঠিক আছে, তো ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে 5 আজকে ছিল, আর 5 যার শেষ হয়ে গেছে সে 6 শুরু করবেন। সামনের সপ্তাহে 6 আর 7 পড়বেন পুরো সপ্তাহ জুড়ে। ঠিক আছে, 5 6 7, যদি 5 না হয়ে থাকে আর যদি হয়ে যেয়ে থাকে তাহলে 6 আর 7 পড়বেন। ঠিক আছে, কারণ আমাদের আমি বলি আপনি যতটুকু পারেন, আপনি যদি 7 এর 2টাও পড়েন, ফর এক্সাম্পল আপনি 2টা ভোকাবুলারি পড়ছেন 7 থেকে, ওই 2টাই লাভ। হ্যাঁ, এটা আপনাদেরকে সিম্পলি আমি কিন্তু প্রথম দিনই বলছি যে আমি যদি 200 পেজ দিই আপনি 180টা পড়বেন, 2 পেজ দিলে আপনি 1.5 পেজ করে বলবেন বাকি অর্ধেক পারি নাই। এটা হিউম্যান সাইকোলজি। ঠিক আছে, তো ওই জায়গাটা থেকে বেরোয় আসতে হবে আমাদের। একটু বেশি পড়েন, সমস্যা নেই, না পারলে নাই। আবার ওই আগে গুলো একটু রিভিশন দিতে হয়, এগুলো তো সব একবার নতুন নতুন হয়, দেখা যায় ওগুলো পড়তে গেলে ওইগুলো বলে যায়। লিঙ্কটা শেষ হয়ে যাবে আপু, ঠিক আছে, আবার কালকে কথা হবে। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।